সুন্দরবনের বাঘ পার হয়ে আমাদের লোকালিটিতে যায় দয়ারাম বলে একজনের বাড়িতে ঢোকে সন্ধ্যাবেলা। হাই ফ্রেন্ডস, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছেন আর দেখতেই পাচ্ছেন আমরা এখন বর্তমানে কোথায় আছি। সেই সুন্দরবনে গভীর জঙ্গল বলতে পারেন, পীরখালি অন জঙ্গলটা, আর আমরা আছি পিচখালি নদীতে আছি। তো এই মানুষটির সঙ্গে আমরা সাক্ষাৎ করব। আপনারা অনেকেই বলেছিলেন যে এই মানুষটিকে আর একবার এনার সাক্ষাৎকার নেওয়া হোক, এনার কথাও আপনারা শুনতে চেয়েছিলেন। তো সেই মানুষকে আজ আমরা পেয়েছি অনেক ব্যস্ততার মধ্যেও, তাই ওনার সাথে আমরা আবারও পরিচয় করে নেব এবং ওনার কাছ থেকে অনেক কিছু আমরা জানবো এবং সেগুলো আপনাদেরকে জানাবো। আসুন আগে আমরা ওনার পরিচয়টা নেই। তো যদি আপনার নামটা বলেন, আরেকবার বলুন আপনার নামটা। আমার নাম গিরীন্দ্রনাথ মৃধা। ঠিকানা? আমার বাড়ি জমেশপুর, গোসাবা থানা। আমরা লোকালে এখানে বাস করি, কিন্তু আমাদের জীবিকা এখন নেই। কিন্তু এক সময় এই সুন্দরবন জঙ্গলে মাছ, কাঁকড়া, কাঠ, মধু সব নিয়েই আমাদের জীবিকা ছিল। এখনো কম বেশি করে আছে। আমি হয়তো এখন যাই না, কিন্তু আমার ভাইরা, গ্রামের মানুষ, এরা এখনো পর্যন্ত মাছ, কাঁকড়া দিয়ে জীবিকা। বর্তমানে আমরা এখন আপনার মুখ থেকে জানতে চাইবো আমরা এখন কোথায় আছি। এই যে জায়গাটা বলুন, আর এটা আপনার মুখ থেকে শুনতে চাই আমরা এখন কোথায়। আচ্ছা, আমরা এখন পিচখালি নদীতে আছি, কিন্তু সাইডে জঙ্গল, সুন্দরবন জঙ্গলটা হচ্ছে পীরখালি অন। আচ্ছা আচ্ছা। এই জঙ্গলে বহু মানুষকে বাঘে খেয়েছে। আমাদের গ্রামের মানুষ বহু মানুষকে বাঘে খেয়ে নিয়েছে। শয়ে শয়ে মানুষকে বাঘে খেয়েছে। মাছ ধরতে যেয়েও কারো জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কাঁকড়া ধরতে যেয়েও কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। এক সময় কাঠ কাটা ছিল এই সুন্দরবন জঙ্গলে, কাঠ কাটতে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, মানে আগেকারে এইসব ঘটনাগুলো ঘটেছে। এখন তো বর্তমানে কাঠ ফাট এগুলো কোনো কিছু না, এখন কাঠ কাটা বন্ধ। সুন্দরবন কাঠ কাটা যায় না, তবে মাছ, কাঁকড়া মানুষ ধরে। মানে এই পাশের জঙ্গলটাই ক্ষতি হয়েছে। অনেক 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 এই গ্রামে অনেক মানুষকে বাঘে খেয়েছে। তবু মিনিমাম বলতে গেলে কতজন মানুষকে আজ পর্যন্ত মনে হয় বাঘে খেয়েছে? আমার নিজের সামনে যেটা আমাদের নিজেদের মানুষ 100-র বেশি। বাপ রে বাপ, মানে আপনাদের ফ্যামিলির সব নিয়ে 100-র বেশি। আমি আমার বর্তমান বললে পরস্পর করে সব তো একদিনে হয়নি। আজকে একজন হয়েছে, 2 মাস পরে হয়তো একজন হয়েছে, আবার দেখা যাচ্ছে সে 1 সপ্তাহের মধ্যে 2জনকে খেয়েছে, এমনও হয়েছে। সব এই জীবিকার জন্য মানুষ জঙ্গলে গেছে, জীবনের দিকে তাকায়নি, ফ্যামিলির দিকে তাকিয়ে মানুষ জঙ্গলে যায়। জঙ্গলে কি হবে, সারাদিন হয়তো জঙ্গলে ঘোরা হচ্ছে, কিচ্ছু হয়নি, লাস্ট মুভমেন্টে কি হবে সেটা বলা মুশকিল। আচ্ছা, টাইগারের চরিত্রটা অন্য। তো এই জঙ্গল করতে গিয়ে আপনার জীবনে তো অনেক কিছু ঘটেছে, কিছু ঘটনা যদি একটু শেয়ার করেন। ঘটনা বলতে কি বলি, আমি বাংলা 80 বাংলা, ওইটা ইংরেজি করলে হয়তো 5-7 বছর এদিক ওদিক হবে। আচ্ছা, আমি নিজে জঙ্গলে, আমার উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলাম, এরকম ছোট নৌকাতে বাঘ হঠাৎ উপর থেকে ঝাঁপ দেয়। তাই সেই ভগবান কর্তৃক আমি কিভাবে দেখেছিলাম আমি ঠিক জানি না, আমি উল্টে পড়লাম জলে ডুব সাঁতারে আমি চলে গিয়েছিলাম। বাঘ অলরেডি নৌকোর পাশেই ঝাঁপিয়ে পড়েছিল, লাফতে পড়েছিল। নৌকোর গায়ে ও চোট খায়, উল্টে ও চলে যায়, আমাকে ধরতে পারিনি। আমি ডুব সাঁতারে চলে গিয়েছিলাম। অনেক পরে উঠলাম, উঠে দেখলাম বাঘ নেই।
আবার সাঁতার দিয়ে সেই নৌকাতে আমাকে উঠতে হয়েছে, সেটা গভীর জঙ্গলে অনেক দূরে। এই নিয়ে জীবিকা। আচ্ছা, তারপরে বাড়িতে আসলাম, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, নিজের মা ভাই বললো যে না, জঙ্গল আর করো না। কিন্তু আমার জীবিকার জন্য আমাকে ফের আবার জঙ্গলে যেতে হয়েছিল। আচ্ছা। যে যেতে 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 আমার নিজের 4টে মামা, 3টে মামাকেই বাঘে খেয়ে নিয়েছে। তার মধ্যে একজন আমার একেবারে সামনে, আমার ছোট মামাকে একদম আমার 1 হাত ডিস্টেন্সে মামার উপরে ঝাঁপ দিয়ে মামাকে নিয়ে চলে গেল। অবশ্য তখনকার দিনে কাঠ কাটা চলতো, কাঠ কাটতে গিয়েছিলাম। কত বছর আগে সেটা? ও 40। ও বাবা, অনেক বছর আগে। এই করেই আমাদের এই সুন্দরবনের মানুষের জীবিকা। এবং আমরা এখনো যে আসি না জঙ্গলে, সেও না। মাছ কাঁটা ধরতে হয়তো একদিন এসছি, 2 দিন এসছি, সবই জীবিকার জন্য। এই নদী পার হয়ে বাঘ আমাদের লোকালিটিতেও অনেক সময় গেছে, এখন বর্তমান যায় না, সাইড দিয়ে ফেন্সিং করা আছে, তার জন্যে বাঘও ভয় পায়, জালটা টপকে যেতে পারে না। এই নদী টপকে ওপারে চলে যায়? হ্যাঁ, ও কোনো ব্যাপার না। তখন কি জাল দেওয়া থাকতো না নাকি? না, যখন বাঘটা পেরোতো? জাল দেওয়া থাকলেও গেছে। কিভাবে ওরা জালের সাথে কিভাবে? ও জাল, এই যে ছোট ছোট যে খাঁড়িগুলো আছে না, হ্যাঁ, এই খাঁড়িতে ধরো জালটা এপার ওপার পার করা আছে। হয়তো দেখা যাচ্ছে এক জায়গায় জোয়ার ভাটা হয়, ওই জালটা হয়তো বেঁধে গেছে একটা গাছে, তলাটা ফাঁকা হয়ে গেছে, ও ঘুরতে 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 ওই ফাঁক কেটে এসছে। কিংবা অনেক সময় দেখা গেছে এই জাল দাঁত দিয়ে জাল কেটেও এপাশে চলে এসে দেখছে ওপারে অনেক ওর খাদ্য ঘুরছে, মানে মানুষ ঘুরছে, খাদ্য ওর তো খাদ্য আমরা, ও তখন পার হয়ে চলে যাচ্ছে। তা একটা কথা জানতে হবে যে এই মানে বাঘ মানুষের খাদ্য কি করে, মানে মানুষের কি করে, বাঘের খাদ্য মানুষ কি করে আসলো? এটা কি আগে থেকে প্রথম থেকে কি ছিল? এদের কি খাদ্য কি এই মানুষ ছিল? খাদ্য মানুষ একসময় বই পড়ে যেটা দেখা যায় ছিল না, কিন্তু দক্ষিণায় হচ্ছে রাক্ষস। আচ্ছা, দক্ষিণায় রাক্ষস। ও আস্তে আস্তে মানুষের একটা স্বাদ পেয়ে একদিন না একদিন মানুষের উপরে পড়ে মানুষকে মেরে দেখলো যে এটা আমার খাদ্য, আর নরম মাংস, কাঁচা মাংস ওরা খায়। তারপর আস্তে আস্তে এখন তো সবই ওদেরই খাদ্য হয়ে গেছে। মানুষ সবচেয়ে ওদের বড় সহজের খাদ্য। একটা হরিণের পেছনে ছুটতে ওর সময় লাগে, কিন্তু একটা মানুষের পেছনে ওর ছুটতে হয় না। মনে করলে মানুষের উপর ঝাঁপ দিলে অলরেডি ওর খাদ্য হয়ে যায়। এক সময় সুন্দরবনের বাঘ পার হয়ে আমাদের লোকালিটিতে যায়, দয়ারাম বলে নাম ছিল, অনেকদিন আগের ঘটনা। দয়ারাম বলে নাম দেওয়া হয়েছিল, দয়াপুরে গিয়েছিল বলে নাম দেওয়া হয়েছিল দয়ারাম। মানে বাঘের নাম দিয়েছিলেন দয়ারাম? বাঘের নাম দিয়েছিল দয়ারাম। সুন্দরবনের বাঘ বলে সুন্দরলাল, এই তার নামকরণ হয়েছিল। সেটা আমাদের আলিপুর চিড়িয়াখানাতে নিয়ে যায়। সেই বাঘটা অনেকদিন ছিল, তারপর মারা গেছে। ওই বাঘটা একজনের বাড়িতে ঢোকে সন্ধ্যাবেলা, বাড়ির মানুষ সে চিৎকার করছে, আমাদের গ্রামে মানুষের নাম ধরে ধরে হাঁক দিচ্ছে, কিন্তু বলছে না যে আমার বাড়ির মধ্যে বাঘ ঢুকেছে। আচ্ছা, এবার আমার পাশে বাড়ি, আমি বলি কি হলো, লোকটা কেন হাঁকছে, একটু যাই ঘুরে আসি। আমি গেছি, আস্তে আস্তে আমি গেছি, আমার কাছে লাইট আছে,
কিন্তু আমি গেছি ওদের পথ দিয়ে যাচ্ছি যখন, আর ওই পথের মাথায় ওর বাসঘর এবং পাশে হচ্ছে গোয়াল ঘর। গোয়ালের মধ্যে ছিল গরু, ওই বাঘ অলরেডি ওই গরুর উপরে যে পড়ে আছে। আমি তো জানি না, আমি বাঘকে দেখতে পাইনি, বাঘ আমাকে দেখতে পেয়ে, বাঘ দেখছে যে ওর পাশে আমি যাচ্ছি, ও তো আর বুঝতে পারছে না যে অজানায় আসছে। বাঘ আমাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে হ্যাঁ করে চিৎকার করে উঠেছে। আমি তখন প্রাণ ভয়ে ওখান থেকে একটা পাঁচিল ছিল, পাঁচিল টপকে তাদের ঘরের বারান্দায় যেয়ে উঠে তখন আমি হাঁকাই করে গ্রামের মানুষকে জানালাম যে এই বাঘ এখানে এসছে, আমি এখানে ভালো আছি, আমি কিন্তু বেরোতে পারছি না। আবার নিজে রাত্রি স্বজন ওরা রাত্রে অনেক পরে লাইট লাঠি, তখনকার দিনে তো আমাদের কারেন্ট ছিল না, হারিকান ধরে আমাকে সেখান থেকে বের করে নেয়। বাড়িওয়ালাদের বললাম আমাদের সঙ্গে চলো, ওরা বললো যে না আমরা ঘরের মধ্যে থাকতে পারবো। ওরা ঘরের মধ্যে থাকলো, ঘরের মধ্যে দরজা দিয়ে থাকলো। পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে যে ওই গরুটা খেয়েছে সারা রাত্রি ধরে, ও যায়নি। ও ভোর হওয়ার সাথে ও তখন গ্রামের লোকালিটির ভেতরে ঢুকে গেল। ঢুকে ওখান থেকে কিছু ঘুরে আবার সোজা আর এক বাড়িতে, ঘরের থেকে ঘুম থেকে উঠেছে মানুষ, উঠে বাইরে গেছে, সেই বাড়িতে ঢুকে ঘরের মধ্যে ও ঢুকে পড়লো। এইবারে আস্তে আস্তে সাহসী মানুষ তারা আস্তে আস্তে যেয়ে সেই ঘরের দরজাটা আটকে দেয়, দিয়ে তাকে ফরেস্টে খবর দিয়ে ফরেস্ট এসে টাঙ্গলে ঘুম পাড়ানো গুলি করে তাকে ওই ধরে নিয়ে যায়। তারপরে ওই চিড়িয়াখানাতে আলিপুর। ওই বাঘটা তা কত মানুষকে মানে আজ পর্যন্ত ক্ষতি করেছে? এখন সেটা তো আমরা তো বলতে পারবো না, তবে ম্যানিটর বাঘ যেটা আমরা বুঝি কিভাবে, এই জঙ্গলে একটা মানুষকে ধরেছে, তার সাইডে যদি আবার কেউ গেছে দেখা যাচ্ছে আবার একজন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে ওই একটাই বাঘে একে ওকে ধরেছে। আমরা তো জঙ্গলে তার বলতে পারবো না যে একটা বাঘ কটা মানুষকে খেলো, কোন বাঘটা ম্যানিটর কোন বাঘটা ম্যানিটর না, সেটা তো আমরা বলতে পারবো। যখন আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে এই আবার এই জঙ্গলে একদিন এমনও হয়েছে, আমার নিজের ঘটনা এগুলো। জঙ্গলে আমি ধরুন মধু কাটতে গেছি, আমাদের আগে বাঘ চলে যাচ্ছে, আমরা তো বাঘকে দেখতে পাচ্ছি না, পায়ের ছাপ দেখতে পাচ্ছি, এক্ষুনি হেঁটে যাচ্ছে, তার একটা স্পটের পায়ের ছাপটা দেখা যাচ্ছে, এক্ষুনি যাচ্ছে নূতন। সেদিন কিন্তু আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এমনও দেখা যাচ্ছে মাছ ধরতে গেছি, আমরা জাল ফেলছি, ওর মতো ওরা একটা না দু তিনটে বাঘ আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যখন আমাদের সামনে ফাঁকায় যখন দেখতে পাচ্ছি তখন দেখছি যে বাঘ যাচ্ছে, কিন্তু সেই বাঘে কিন্তু আমাদের কোনো ক্ষতি আক্রমণ করেনি। আবার দেখা যাচ্ছে সেই বাঘের কবলে আমাদের মৃত্যু হচ্ছে। তো এটা বলা মুশকিল, সারাদিন জঙ্গলে ঘুরলাম কিচ্ছু হয়নি, লাস্টে ফেরার মোমেন্টে কি হবে সেটা বলা মুশকিল। সুন্দরবনের জঙ্গলটা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। হ্যাঁ, এখানে যত ম্যানগ্রোভ আছে, মানে এই ম্যানগ্রোভের মধ্যে সবচেয়ে কোন ম্যানগ্রোভটি ভালো কাজের দিক দিয়ে বলুন? এই সুন্দরবনে এ তো সব ন্যাচারাল, এটা আপনার থেকে জলার জঙ্গল। আচ্ছা, এ তো আর কেউ মানুষ করেনি, কাটেনি বা গাছ লাগায়নি, সেটা এই সিনারি এক জায়গায় দেখা যাচ্ছে হয়তো সুন্দর একটা লাইনে একটা গাছের একটা সারি হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এখানে গাছ কেউ লাগায়নি। এবং ভালো কাঠ বলতে আমরা এক সময় করতাম, সুন্দরবনের জ্বালানি হিসেবে ব্যবহার করতাম গরান কাঠ, আসবাবপত্র তৈরি করতাম, পশুর কাঠ, ধুদুল কাঠ, এইসব দিয়ে আমরা আসবাবপত্র করতাম। কিন্তু এখন সুন্দরবনের কোনো কাঠ আমাদের কোনো কাজে লাগে না।
এক সময় আমরা ওইটাই করতাম, কিন্তু এখন আমাদের লোকালিটিতে গাছ লাগানোই আমাদের এখন এই সুন্দরবনের কোনো কাঠ কাজে লাগে না। আর যেটা শুনেছি পশু ধুধুর বা সুন্দরী বলে একটা সুন্দরবনের গাছ আছে, হ্যাঁ আচ্ছা সুন্দরী গাছটা থেকে কি কোনো ফার্নিচারের কাজ ফাজ কিছু করা যায়? হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনের সুন্দরী গাছের দিকে ফার্নিচার করা যায়। সব বড় বড় গাছ দরকার, এবং সুন্দরী গাছটা বাড়ে কম, পশুর ধুতুল গাছটা বাড়ে বেশি। ওইটা সহজে বড় হয় এবং সেটা দিয়ে আসবাবপত্র হয়। এই গাছগুলো দিয়ে কি কাজ করা যায়? ফার্নিচারের কি কাজ করা যায় সুন্দরবনে? যে কোনো আলমারি, খাট, টেবিল, যেগুলো আমরা বানাইছি এক সময়, এখন তো আর বানাই না। এগুলো বেশি টিকসই থাকে, হ্যাঁ হ্যাঁ, বহুদিন ধরে, অনেক দিন ধরে থাকে। এই ধরুন আমার এখন এই 75-76 বছর বয়স, তা 75-76 বছর ধরেও একটা খাট আছে, সেটা হয়তো পশুর কাঠের কিংবা হয়তো দুদুল কাঠের। একটা দরজা আছে, একটা জানলা আছে, সেগুলো তো আস্তে 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 লুপ্ত হয়ে যাচ্ছে, তবে সেগুলোও তো এখনো এত বছর ধরে চলে, এত বছর ধরে তো চলছে, আছে। আচ্ছা আরেকটা কথা জানার ছিল যে সুন্দরবনে এই যে ম্যানগ্রোভের যে মূল হয়, একটা মূল শ্বাসমূল, একটা মূল ঠেসমূল। শ্বাসমূল আর একটা মূল ঠেসমূল, দুটোই মূল হয় তো সুন্দরবনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বাইরে কি আর কোনো মূল হয়? সেটা তো আমাদের জানা নেই। এই দুটোই তো আমরা বইয়েও দেখেছি বা স্পটে দেখছি। যেমন সুন্দরবনে যত গাছ আছে সব গাছেরই শ্বাসমূল, আর গর্জন গাছ বলে একটা গাছ আছে, সেই গর্জন গাছটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ঠেসমূল, মানে ওইটা ওপর থেকে গাছ থেকে নিচে নামে, সেটা হচ্ছে ঠেসমূল। আর যত গাছ আছে দেখছি সব তো শ্বাসমূল, মাটির নিচের থেকে উপরে ওঠে। আচ্ছা গরান গাছ বাদে আরো কি এরকম সুন্দরবনে গাছ আছে যেটা হচ্ছে কি ঠেসমূল হচ্ছে কি আমরা দেখতে পাই? যেরকম এই সামনে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ হচ্ছে কি এই যে ঠেসমূল বলে, এই যে সামনে যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাইন গাছ। হ্যাঁ, আরো কি গাছ আছে যেটা দুটোই তো মূল হয়? একটা ঠেসমূলটা কি খুব শক্ত হয়? হ্যাঁ, ঠেসমূল খুব শক্ত। ঠেসমূল মাটির নিচের থেকে ওঠে তো, ওটা খুব শক্ত। আর শ্বাসমূলটা? শ্বাসমূলটা গাছের উপর থেকে, গাছ থেকে যেমন একটা গাছের একটা ডাল হয়, সেই রকম সেখান থেকে ডালের মতো ওখান থেকে একটা শিকড় বেরিয়ে ওখান থেকে আস্তে 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 5 হাত উপর থেকে 2 হাত উপর থেকে আস্তে 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 ওইটা মাটিতে এসে ঠেকায়। ওইটাকে বলছি আমরা ঠেসমূল। যেমন গর্জন গাছ এখানে সাইডে দেখছি না, এখানে একটা আছে, ওখানে একটা আছে ঠেসমূল। তুমি যদি ছবিতে দেখাতে পারো, একদম স্পটে দেখাতে পারবে। এখানে একটা গাছ দেখা যায়, এটা তো কেওড়া গাছ। এই যে গাছটা, এই তো কেওড়া গাছ। হ্যাঁ, এইটা কেওড়া গাছ। হ্যাঁ, আমরা যদি জানতে চাই যে এই জঙ্গলে এখন কি, এখানে কি বাঘ এই জঙ্গলটা থাকতে পারে? হ্যাঁ, বাঘ ও হচ্ছে চোর, কি একটা পাতার আড়াল নিতে পারে ও। বাঘ একটা পাতার আড়াল নিতে পারে। এত বড় দেহটা একটা পাতার মধ্যে? হ্যাঁ, একটা পাতার আড়াল ও নিতে পারে। যেমন মৌচাক গুলো হয়, এখান থেকে অতটা পথ দেখা যাচ্ছে, এই গাছে মধুর চাক আছে, কিন্তু ওরা এমন একটা পজিশন ওরা করে নেয়, এখান থেকে মানুষ দেখতে পাবে না, কাছে না গেলে চাকটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা মনে করতে পারি এতে জঙ্গলে এতে বাঘ এখন বর্তমানে আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারা যখন এই যে জঙ্গলে মধু কাটতে যান, এ তো খুব ঘন জঙ্গল আমরা দেখছি। হ্যাঁ, এর মধ্যে দিয়ে হেঁটে যান? হ্যাঁ, ওর মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। ভয়ের তো ব্যাপার আচ্ছা, ওই যে বললাম, যে যাচ্ছে সে তার জন্য যাচ্ছে না, যে সে যাচ্ছে অনলি ফ্যামিলির জন্য। সে তো জানে যে আমি জঙ্গলে গেলে আমার বাঘে খেতে পারে, কিন্তু সে তো ভাবছে না, সে ভাবছে আমার ফ্যামিলিটা কিভাবে বাঁচাবো। এটি তো মেন উদ্দেশ্য।
তো আমরা জানলাম এনার মুখ থেকে অনেক কিছুই কথা জানতে পারলাম। তো যদি আপনাদের মনে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব সেইভাবে এনাদেরকে প্রশ্ন করব বা এনাদের কাছ থেকে আরো জানতে চাইবো। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে।